বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। কেন বারবার অশান্ত হয়ে উঠছে পাহাড়ি জনপদ? বড় বহর নিয়ে প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে নানা প্রশ্ন। নিজেদের নির্দেশনা কতটা মানছে সরকার? নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন কোন পর্যায়ে, নির্বাচন প্রস্তুতি কিভাবে চলছে, এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। ঠিক এক বছরের মাথায় আবারও সহিংস হয়ে উঠল পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি। একজন পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার পর সোমবারও জেলা সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত বছরের সেপ্টেম্বরে উত্তপ্ত হয়ে উঠেছিল খাগড়াছড়ির পরিস্থিতি। বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষ থেকে শুরু করে পরিস্থিতি সহিংস হয়। দীঘিনালা বাজারে আগুনে শতাধিক দোকানঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বাঙালি ও পাহাড়িরা। এদিকে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন তাদের সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়ির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে এবং এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরের দেশ থেকে আসছে। ভারতের দিক থেকে ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে যুগ্ম ছাত্র জনতা ব্যানারে সোমবারও 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করা হয়। একই সাথে তারা 3 জেলায় সব পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা করেছে। শনিবার খাগড়াছড়ি সদরে কয়েক দফা সংঘর্ষের পর রোববার গুইমারায় ব্যাপক সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এ সময় সেনাবাহিনীর 13 জন সদস্য আহত হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, তার কাছে যাচ্ছি। কাজী মারুফুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই যে খাগড়াছড়ির পরিস্থিতি এমন সহিংস হয়ে উঠলো কেন, এটি কি এড়ানো যেত না? ধন্যবাদ আপনাকে। এই ঘটনাটা দেখতে গেলে আমাদের প্রথমে একটা জিনিস স্বীকার করতে হবে যে বাংলাদেশে ধর্মীয় এবং জাতিগত সহিংসতার অস্তিত্ব আছে। সেটা সমতলেও আছে, পাহাড়ে আছে। পাহাড়ে এই ঘটনাটা আরো অনেক বেশি প্রকট এবং দীর্ঘমেয়াদী হয়ে আছে। আপনি এই সহিংসতার যদি উৎস দেখেন তাহলে দেখতে হবে যে এটার পেছনে কিন্তু সরাসরিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা অনেক সময় তাদের প্রশ্রয়ে যুক্ত থাকে। আর একটা জায়গা আছে যেটা সামাজিক যে একটা স্তর, যেখানে এই রাষ্ট্রীয় প্রশ্রয়ে যে সমস্ত অর্থনীতি, রাজনীতি এবং সমাজের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর দখল এবং তার যে প্রাকৃতিক যে বিন্যাস ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। ফলে পাহাড়ের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো বসবাস করছে তাদের যে সাধারণ জীবিকা, তাদের যে বেড়ে ওঠা, তাদের যে সামাজিক পরিসর, সেই পরিসরগুলোতে কিন্তু সেটা তার যে স্বাভাবিকতা সেটা দীর্ঘদিন ধরে একটা কাঠামোগত সহিংসতার শিকার হয়ে ওইটা ভেঙে গেছে। ফলে পাহাড়ে বিভিন্ন ধরনের আপনার স্বার্থর গোষ্ঠী তৈরি হয়েছে। সেটা যেরকম যারা সেটেল করেছে তাদের মধ্যে তৈরি হয়েছে, যে রাজনৈতিক দলগুলো আছে তারা তৈরি করেছে। একই সাথে যারা পাহাড়ি এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের মধ্যেও কিন্তু অনেক গ্রুপগুলো তৈরি হয়েছে এবং সবগুলো গ্রুপ যে ওই জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য একই রকমভাবে কাজ করে তাও কিন্তু না। এবং একই সাথে এটাও সত্যি যে এই অংশটা বাংলাদেশের একটা খুবই সংবেদনশীল অংশ, যার সীমানায় আছে ভারত, যার সীমানায় আছে মায়ানমার। ফলে আন্তর্জাতিক শক্তিগুলোর উপস্থিতি এবং সক্রিয়তাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা খোদ ভারতের ইন্ধনের অভিযোগ করেছেন, তারই বক্তব্যকে তাহলে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি মনে করি যে এই অভিযোগটা এটা খুবই একটা মানে অর্থহীন অভিযোগ কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কোনো রকম তদন্ত করা ছাড়াই উনি ঘটনা দেখেই বলে দিলেন যে অমুকের ইন্ধন আছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটি হচ্ছে এই অভিযোগটি সামনে আনার চেয়ে জরুরি হচ্ছে যারা এই ইন্ধনটা ওখানে বাস্তবায়ন করছে তাদেরকে গ্রেফতার করুক, তদন্ত করুক, তাদেরকে বিচারের আওতায় আনুক। উনি বলে দিলেন অমুকের দায়িত্ব, সেটা দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব সেটি কোনো অংশে কমে যায় না। সরকারের এখানে পরিষ্কারভাবে দায়িত্ব আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিষ্কারভাবে দায়িত্ব আছে, যেটা পালনে তারা এখন পর্যন্ত যথেষ্ট সক্ষমতা দেখাতে পারেননি। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কথা বলছেন এবং অনেকগুলো উপাদানের কথা বলছেন যেগুলো একরকম অপরিবর্তিত দিনের পর দিন। তাহলে বারবার এই যে অশান্ত হয়ে উঠছে পাহাড়ি জনপদগুলো, সেটিকে আসলে এর বাইরে নেই, অর্থাৎ এই ধরনের দীর্ঘমেয়াদী অশান্তি দূর করার আসলে উপায় কি? প্রথমত যে আপনার দেশের যে মানে পার্বত্য চট্টগ্রাম তো
বাংলাদেশের বাইরের অংশ না, বাংলাদেশের রাজনীতির বাইরের অংশ না, অর্থনীতির বাইরের অংশ না। ফলে বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা গণতান্ত্রিকতার চর্চা করতে পারি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারি, আইনের শাসনকে শক্তিশালী করতে পারি, এবং সকল ধরনের, বিশেষ করে যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী আছে, বিশেষ করে এই ধরেন এরকম যারা পাহাড়ে বসবাস করছে, এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো, এদের রাজনৈতিক পরিসরে নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি তাদের অংশগ্রহণটাকে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অনেকাংশে তাদের যে ক্ষোভ, তাদের যে দাবি, তাদের যে সংকটগুলো আছে, সেগুলো নিরসনে আমরা আরো সংবেদনশীল আচরণ করতে পারি। সেটা একটা জায়গা। আমাদের কাছে তো একটা ইতিমধ্যেই তো একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের চুক্তিটা। সেই চুক্তিটাকেও যদি আমরা পূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে অনেকাংশে এই দ্বন্দ্বটার খানিকটা নিরসন, অ্যাটলিস্ট একটা যুক্তিসঙ্গত মাত্রা এটাকে হয়তো আনা সম্ভব, যদি এটা পূর্ণ বাস্তবায়ন হয়। সেটা কিন্তু হয়নি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এবারের নিউ ইয়র্ক সফরটি নানা কারণে আলোচিত। সেসব কারণের একটি তার সফর সঙ্গীর সংখ্যা। গত ডিসেম্বরে উপদেষ্টা কিংবা সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা নিরুৎসাহিত করতে বিশেষ নির্দেশনা জারি করা হলেও গত এই 1 বছরে বরং তাদের ঘন ঘন বিদেশ সফরে যেতে দেখা গেছে। একদিকের পেছনে অর্থ ব্যয়, অন্যদিকে সব সফর থেকে সরকারের অর্জন কি তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। মুকিমুল হাসানের প্রতিবেদন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত 22 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র সফরে যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হয়েছেন 3টি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা, বেশ কয়েকজন উপদেষ্টা ও কয়েক ডজন সরকারি কর্মকর্তা। এই সফর সংক্রান্ত একটি নথিতে দেখা গেছে, এবারে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হয়েছেন উপদেষ্টা, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা সহ অন্তত 100 জন। বাংলাদেশের গণমাধ্যমের খবরেও বলা হয়েছে এই সংখ্যা 104 জন, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করেছে এই সংখ্যা 62 জন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, তখন তার সফরসঙ্গী সংখ্যা ছিল আরও কম। বছর ব্যবধানে সেই সংখ্যা কেন বেড়েছে, সেই প্রশ্ন সামনে আসছে। আমরা আশা করেছিলাম এবার আরো কমবে। সুনির্দিষ্ট গভর্নমেন্টের যে লিস্ট, 2টা লিস্ট হয় এই ধরনের প্রতিনিধি দলে, 2টা লিস্ট যোগ করলে দেখা যাচ্ছে যে 100-র উপরে। তো এই যে 100-র উপরে মানুষ গেলেন, এটা আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে 100-র উপরে মানুষকে যেতে হবে প্রতিনিধি দলে, যদি যেতে হয় তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে। তাহলে যারা এই দলে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের সুনির্দিষ্ট কার কি ভূমিকা, কোন প্রেক্ষিতে কে ভূমিকাটা কিভাবে পালন করবে, এগুলো কি নির্ধারণ সাপেক্ষে হয়েছে তালিকাটা, বা প্রতিনিধি দল গঠিত হয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো উপাদান কাজ করেছে? এবার এত বিশাল সংখ্যক প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা সমালোচনা তৈরির পর এ নিয়ে নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অধ্যাপক ইউনূসের প্রেস উইং। আমরা 5 জন এসেছি। 5 জন কি দরকার ছিল এই সফরে? অবশ্যই দরকার ছিল। আমি বলি, আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না? এটা তো আপনার বিষয় না। এটা হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের যার সাথে আমরা এসেছি উনি মনে করছেন যে এটা দরকার ছিল, এটা এসেছে। তথ্য বলছে, দায়িত্ব নেওয়ার পর মাত্র 13.5 মাসে বিভিন্ন সম্মেলন ও কর্মসূচিতে যোগ দিতে অন্তত 13 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। গত জুনে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই সফরে বিএনপি নেতা তারেক রহমানের সাথে বৈঠকও করেন তিনি। সেবারও বড় প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। ওই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠকের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা না হয়, এ নিয়ে সমালোচনাও দেখা যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 13.5 মাস। এই সময় সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরও করতে দেখা গেছে। এবছরের অগস্ট ও সেপ্টেম্বরে 2 দফায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই সফরের বেশিরভাগ কর্মসূচি ছিল বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠান। আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকেও গত 1 বছরে অন্তত 3 বার বিদেশ সফর করতে দেখা গেছে। এসব বিষয় নিয়ে বক্তব্যের জন্য 2 জন ছাত্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক আমলাদের কেউ কেউ। আমাদের এখানে নৈরাজ্য, বিদেশ যাওয়ার ব্যাপারে আমি নৈরাজ্য কথাটা ব্যবহার করব। কোনো নিয়ম নীতি নাই, কোনো বিবেকের দায় নাই,
মানে সুযোগ পাইলেই আপনার যেখানে যাওয়ার দরকার নাই সেখানেও চলে যায়। তো এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়, কাজের ক্ষতি হয় এবং এটা একটা নেশার মতো হয়ে যায়। এখন তো একটা ছোট্ট মন্ত্রী পরিষদ, তাইলে এখানে এতজন অ্যাডভাইজারকে কেন নিতে হবে? এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তারা প্রত্যাশার ধারে কাছেও যাইতে পারেন নাই। এখন ওনারা কোনো কোনো ঘটনায় দেখা যাচ্ছে যে 3-4 জন অ্যাডভাইজার একসাথে চলে যাচ্ছেন, মনে হয় যে পিকনিক করতেছেন। গত বছরের অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিদেশ ভ্রমণ সংক্রান্ত 13 দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়। সেখানে বিদেশ সফরে নিরুৎসাহিত করা সহ একই অনুষ্ঠানে উপদেষ্টা ও সচিবের বিদেশ ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা কতটুকুই বা মানা হচ্ছে? যেহেতু আপনি ওইরকম নিয়ম মানতে পারবেন না, তাইলে ওইরকম সার্কুলার জারি হওয়া ঠিক না। কারণ আপনি সার্কুলার জারি করে যদি সেটা ভঙ্গ হয়, তখন সরকারের ইমেজটা আরো নষ্ট হয় এবং যা বিশৃঙ্খলার প্রবণতাটা আরো বাড়ে। শতাধিক সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে হতাশা জানিয়ে গত বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। এই যে সরকারের নিজস্ব নির্দেশনা একেবারে সুনির্দিষ্ট যৌক্তিক ভিত্তিতে প্রণীত সিদ্ধান্ত এবং তার উপর ভিত্তি করে নির্দেশনা স্পেসিফিক্যালি বিদেশ যাত্রার বিষয়ে, সেটি পালিত হচ্ছে, প্রতিপালিত হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে সরকার নিজেই ব্যর্থ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলেও বিদেশ সফর সহ কোনো কোনো ক্ষেত্রে বিগত সরকারের দেখানো পথেই হাঁটছে অধ্যাপক ইউনূসের সরকার, যে কারণে এসব বিষয় নিয়ে জনমনে নানা অসন্তোষও তৈরি হচ্ছে। মুকিমুল আহসান, বিবিসি বাংলা, ঢাকা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। অধ্যাপক মারুফুল ইসলাম, এই যে বিশাল বহর নিয়ে প্রধান উপদেষ্টার সফর কিভাবে দেখেন এবং সফরের যে সূচি, যে কার্যক্রম, তার মাধ্যমে এই সফর এবং এই বহরের যৌক্তিকতা, কার্যকারিতা কিভাবে বিশ্লেষণ করবেন? কোনো একটা দেশের স্বার্থ রক্ষার জন্য তো বিদেশ যাওয়া, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার জন্য বিদেশে যাওয়া, তো এটা যেতে হয়, এটা অপ্রয়োজনীয় না। কিন্তু আমরা যে আকারের যে সফর সঙ্গীদের দেখলাম, সেটি আসলে কোনোভাবে খুব যৌক্তিক সেটা মনে হচ্ছে না। প্রথমত, আপনি যদি দেখেন যে যারা এখানে গেছে তার মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে যারা সরাসরি নীতি নির্ধারণের সাথে যুক্ত, অর্থাৎ রাজনীতি বা রাজনীতিবিদ, এরকম উপদেষ্টা। আর একটা অংশ আছে সরকারি কর্মকর্তা। তো যেটা আমরা ইন্টারভিউতে দেখলাম, আমাদের সাবেক সচিব মহোদয় বললেন যে এই যে কর্মকর্তাদের যাওয়া, এখানে মূলত আপনি দেখবেন যে এই প্রধান অংশই কিন্তু আমলারা গেছে। অর্থাৎ এই যে নির্দেশনাটা জারি হয়েছে, সেই জারির একটা অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে যে আমলাদের বিদেশ যাওয়া নিয়ন্ত্রণ করা। কিন্তু এই সফরেও যেরকম একটা বড় অংশ হচ্ছে যে সরকারি কর্মকর্তারা, যারা ঠিক সরাসরিভাবে যে সমস্ত নেগোসিয়েশনগুলো হয়, যে সমস্ত আলোচনাগুলো হয়, সেখানে তারা অংশ নেন না, তারা পেছন থেকে সাপোর্ট দেন। ফলে এদের যাওয়াটা আমি মনে করি না খুব একটা যুক্তিযুক্ত। সেক্ষেত্রে এটা খুব পরিষ্কারভাবে এই তালিকাটার একটা যাচাই বাছাই করা সম্ভব ছিল এবং এটা খুব, যদি সতর্কতার সাথে এটা দেখা যেত, এখানে অপ্রয়োজনীয় একটা অংশ কিন্তু ছিল, সেটা বাতিল করা যেত। যেই প্রসঙ্গটি আসলে সরকারের প্রেসিং এর একজন কর্মকর্তা বলছেন, প্রধান উপদেষ্টা প্রেসিং এর প্রেস সচিব বলছেন যে এটি তো আসলে যিনি নিয়ে যাচ্ছেন বা যিনি নির্বাহী প্রধান, তিনি নির্ধারণ করবেন আসলে কার কতটুকু দায়িত্ব। ফলে এটিকে আসলে ঠিক আপনারা কিভাবে ব্যবচ্ছেদ করবেন যে তার প্রয়োজন আছে কি নেই? না, তিনি যে জায়গাগুলোতে মনে করছেন যে এই ধরনের মানুষ আমার দরকার, নিশ্চয়ই তিনি সেই নির্দেশনা দেবেন, সেই ধরনের মানুষের সফর সঙ্গী হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে প্রধান উপদেষ্টার দপ্তর একটা দপ্তর, শেষ পর্যন্ত সবকিছুই প্রধান উপদেষ্টা একেবারে নিজে থেকে অমুকের নাম বাতিল, অমুকের নাম ঢুকানো, এই কাজটা করেন, এরকম আমার মনে হয় না, বাস্তবসম্মত না। এখানে একটা প্রক্রিয়া আছে, এখানে একটা অফিস আছে এবং সেই প্রক্রিয়া এবং অফিসটা আসলে সরকারি কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে প্রধান উপদেষ্টা বলেছেন আমার প্রেস উইং থেকে যাবে, ঠিক কয়জন যাবে, কতজন যাবে, এই তালিকাটাও আমার নিশ্চয়ই মনে হয় না যে প্রধান উপদেষ্টা দেখেন যে সেন্ট্রাল ব্যাংক থেকে একজন যাবেন নাকি 3 জন যাবেন, এইটা একদম উনি সংখ্যা নির্ধারণ করে দেবেন। এইটা মনে হয় একটা প্রত্যাশাটা খুব বেশি হবে। সরকারের সময়ের কথা হয়তো আপনার মনে থাকবে যে 180 জন 182 জনও গেছেন কখনো কখনো এমন অধিবেশনে। এইটা তুলনার আমাদের প্রয়োজন নেই, আমরা এর আগে বা এর পরেও হয়তো দেখব, কিন্তু যে সময় যারা যাচ্ছেন তাদের এটা যুক্তিসঙ্গত কিনা। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যারা এখানে গেছেন
গেছেন, আমাদের নতুন রাজনীতিবিদরা গেছেন, রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধিত্ব নেওয়া হয়েছে, সেটা প্রশংসার দাবিদার। আমাদের এদেরকে তারা সরকার গঠনে থাকবে, দেশ পরিচালনার সঙ্গে থাকবে সামনে, ফলে ঠিক আছে। কিন্তু এই যে বিশাল কর্মকর্তা বাহিনী, তাদের কার কি প্রয়োজন আছে, তার কার কি ভূমিকা আছে, এইটা অবশ্যই যাচাই করে নেওয়া দরকার বলছেন। একটা প্রশ্ন, যে ব্যক্তিগত বা বেসরকারি কর্মসূচিকেও সরকারি সফরের তকমা দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন সামনে আসছে, কেন? সেটাও আমরা দেখছিলাম যে আসলে অর্থাৎ প্রশ্নটা একটাই, যে সফর সঙ্গী যে আমরা নিলাম তারা ওখানে যে করবেনটা কি। আমার 100 জন কিংবা 200 জন নিতেও আপত্তি নেই, যদি তাদের যদি যথাযথ কাজ থাকে, ভূমিকা থাকে। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি রাজনৈতিক দলের মিটিং করলাম, আমি আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলাম, এটাই যদি কাজ হয়ে থাকে তাহলে তো এটা সরকারি অর্থের পরিষ্কারভাবে অপচয়। তো আমরা তো দেখিনি এখনো পর্যন্ত, যা রিপোর্ট বা যা মিডিয়াতে দেখছি, সেখানে এই সফর থেকে যে খুব ফলদায়ক কিছু হয়েছে কিংবা খুব কার্যকর কোনো মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি। ফলে এই সফরকে মানে যুক্তিসঙ্গত সফর সেটা বলা যাচ্ছে না, বলতে চাইছেন না। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ সরগরম রাজনৈতিক অঙ্গন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব বা মতভেদ কমেনি। আওয়ামী লীগের বিপরীত ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন অংশ এখন ভিন্ন ভিন্ন অবস্থানে। নির্বাচন ঘিরে তারা কি প্রস্তুতি নিচ্ছেন, তাদের বর্তমান অবস্থান কি, জেনে নিই অর্চি অথুন্ডিলার কাছ থেকে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভিন্ন ধরনের নির্বাচন। গত 1.5 দশকে যেমন আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বলে মনে হচ্ছে না। কিন্তু বাকি যারা আলোচনায় আছে, সেসব দলের এখন কি অবস্থা? নির্বাচন ঘিরে কে কি চাইছেন বলছেন? দ্রুত নির্বাচনের ব্যাপারে আগে থেকেই সরব থাকা বড় রাজনৈতিক দল বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে। বড় দল হিসেবে বেশি প্রার্থী থাকায় কাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে আর কোন কোন ক্ষেত্রে সমমনা শরিকদের সাথে আসন ভাগাভাগি করা হবে, সেসব হিসেব নিকেশ চলছে। তাদের সাথে যুগপৎ আন্দোলনে বাম ও ডানপন্থী বেশ অনেকগুলো দল ছিল। তবে শেষ পর্যন্ত কাদের সাথে আসন ভাগাভাগি হবে, আলোচিত দলগুলোর সাথে আসন ভাগাভাগি হবে কিনা, এ নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য এখনো লন্ডনেই আছেন। আর খালেদা জিয়া আদৌ ভোটের রাজনীতিতে থাকতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। আর দলটির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার এমন নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। গত 1 বছর ধরে দলের ভেতরেই নানা কোন্দল বা মতবিরোধের মতো সমস্যাও সামনে এসেছে। বিতর্কিত ঘটনার প্রেক্ষাপটে তারা বহু কর্মী বহিষ্কারও করেছেন। আবার অনেক ক্ষেত্রে দলের বিরুদ্ধে অন্যদের ষড়যন্ত্রের কথাও বলছে বিএনপি। দলের কালচারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই যে আনুগত্য, নেতার আনুগত্য করা, নেতাকে মানা, এই জিনিসগুলো এখন দুর্বল হয়ে গেছে। তার কারণ হলে আদর্শিক চর্চা নাই দলের মধ্যে। বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামী এখন অনেকটাই শক্ত অবস্থানে। 2টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের সাথে যুক্ত ইসলামী ছাত্র শিবিরের জয় পাবার পর তাদের আরো আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটানোর। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। 2 নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জল কেটে দেবো ইনশাআল্লাহ। তবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এমন বিভিন্ন অভিযোগ এসেছে। কিছু ক্ষেত্রে দলটি অভিযোগ আসা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। তবে বিএনপির সাথে তাদের নির্বাচনমুখী একটা বড় পার্থক্য, তারা এর মধ্যেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য আসনগুলোতে প্রার্থী বাছাই করে ফেলেছেন। অনেকে প্রচারণাও চালাচ্ছেন। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারাই আগে বলেছিলেন, এখন তারা নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি নিয়ে মাঠে নেমেছেন। এতে শরিক হয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের মতো আরো 6টি দল। তারা চান আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন হলো দলের পাওয়া ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন সাজানো। কিন্তু এইটা এত ভিন্ন, আমাদের 100 বছরের অভিজ্ঞতা থেকে এত ভিন্ন যে এইটা মানুষকে বোঝাতে অন্তত 10 বছরের একটা
প্রচারণা লাগবে, এবং এটা অনেক জটিল ব্যাপার, অনেক মানে অঙ্কের ব্যাপার আছে। এই পিআর পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিএনপির, তাই দলগুলোর এই দাবিকে বিএনপি তাদের উপরে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে। আর জুলাই অভ্যুত্থানের সামনে থাকা তরুণদের দল এনসিপি চায় সংসদের উচ্চ কক্ষে পিআর। এই জটিলতার সমাধান এখনো নেই। এখনো নিবন্ধন না পেলেও গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বেশ আলোচিত একটি দল। অভিযোগ আছে যে তারা অন্তর্বর্তী সরকারের থেকে বারবারই নানা রকম সুযোগ সুবিধা পেয়ে আসছেন। বিশ্লেষকদের অনেকে তাদেরকে ডানপন্থী হিসেবে দেখলেও নিজেদের মধ্যপন্থী ও চিরাচরিতের বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চান তারা। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। এতদিন তারা বিএনপি না জামায়াত কার সাথে শরিক হতে পারে সেটা নিয়ে আলোচনা ছিল। এখন দেখা যাচ্ছে তারা আলাদা একটা মোর্চা বা অন্য দলগুলোর সাথে কিছু একটা করা যায় কিনা তেমন একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নাম সামনে এসেছে। তবে দলটি নিয়ে বিতর্কও কম হয়নি। কখনো মব, কখনো চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে তারাই বেশি সরব। দেখছিলাম অর্চতুনিলার প্রতিবেদন, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। রাজনৈতিক দলগুলোর তৎপরতা থেকে তাদের নির্বাচনমুখী দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু আবার এখনো যে নির্বাচন পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্বের প্রশ্ন, সেখানে বেশ কয়েকটি প্রভাবশালী দল মাঠে রয়েছে। এটি কি প্রভাব ফেলতে পারে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিবেশে? আমার মনে হয় দেখেন, সবগুলো দলই আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে এই ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত। এখন পর্যন্ত এই নির্বাচন পদ্ধতি নিয়ে যে বিতর্কটা আমরা দেখছি বা যে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জাতীয় নাগরিক পার্টি তাদের প্রস্তাবটাই কিন্তু মাঝখানে, অর্থাৎ সেটা একটা অধিকতর গ্রহণযোগ্য একটা 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 প্রস্তাব। এই কারণেই যে বিএনপি যে কারণে পিআর পদ্ধতি চাচ্ছে না, অর্থাৎ একটা অস্থিতিশীল সরকার গঠন হওয়ার সম্ভাবনা বিচারে, আবার এটা পরিচিত না, তো সেক্ষেত্রে এটা মিটিগেট করা যাচ্ছে যে আমরা নিম্নকক্ষে যেভাবে আমাদের এখন আছে, অর্থাৎ যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতিতে নির্বাচন হতে পারে, এবং উচ্চকক্ষে যদি আমরা পিআর পদ্ধতিতে যাই তাহলে জামাত বা অন্যান্যদের যে পিআরের দাবি সেটা ওখানে একটা মেনে নেওয়া হলো। অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে যে একটা নেগোসিয়েশনের জায়গা, অর্থাৎ একটা মাঝামাঝি জায়গা, সেটা কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাব সেই প্রস্তাবটাতে যায়। এটা আর একটা জায়গা হচ্ছে যে এটি আসলে নিম্নকক্ষে যদি কোনো একটা দলের সর্বৈব, যেটাকে আমরা বলতাম যে উইনার্স টেক অল, এই যে পদ্ধতি, এই যে সম্ভাবনা, সেটা কিন্তু একটা চেক দেওয়ার সুযোগ তৈরি হতে পারে ওখানে। কিন্তু পরিস্থিতিটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এই নির্বাচন পদ্ধতির প্রসঙ্গে নির্বাচন হওয়া না হওয়া পর্যন্ত যাবে। অর্থাৎ তার আগেই একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং নির্বাচনটি সবাই এরা অংশগ্রহণ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। ঐকমত্য কমিশনে এখনো এই বিষয়গুলোতে শেষ পর্যন্ত ঐক্য পৌঁছানো সম্ভব হয়নি। এই যে বিভেদটা এতটা প্রকট হয়ে উঠলো, এই জায়গায় আদর্শের প্রশ্ন অথবা আধিপত্যের প্রশ্ন কোনটিকে আপনি জোরালো করে দেখেন? এইখানে আদর্শের কোনো প্রশ্ন নেই, আসলে প্রশ্ন নেই, কৌশলগত প্রশ্ন আছে। তবে আমরা বাংলাদেশের যে জুলাই বিপ্লবের যদি আকাঙ্ক্ষাটাকে মনে করি, তাহলে একটা নৈতিক প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে, জনগণ এমন কোনো ক্ষমতা কিংবা শাসন ব্যবস্থা দেখতে চায় না যেখানে ফ্যাসিস্ট ব্যবস্থার আবার বিকাশ হয়। সেক্ষেত্রে কিন্তু পিআর কিংবা সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ ক্ষমতার খানিকটা বিভাজন, সেই সম্ভাবনাটাকে কিন্তু খানিকটা হলেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ার সম্ভাবনা আছে। ফলে এটা একটা নৈতিক দাবি আমি মনে করি। আচ্ছা, কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। দ্বিতীয় দফায় মসনদে বসেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনকার ট্রাম্প প্রশাসনের একটি বড় অজানা প্রশ্ন হলো, আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি ট্রাম্পের প্রকাশ্য প্রত্যাখ্যান চীনের কূটনৈতিক কৌশলে কি প্রভাব ফেলবে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শৃঙ্খলাকে একদিকে অচল এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে আখ্যা দিয়েছেন। আর 23 সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্লোবালিস্ট প্রতিষ্ঠানকে আক্রমণ করে বললেন, এটি আমাদের জন্য নতুন সমস্যা তৈরি করছে। সাদা চোখে দেখলে মনে হবে আমেরিকাকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন ট্রাম্প। সেটা কিভাবে একটু পর ব্যাখ্যা করব। কিন্তু আমেরিকার এই বিচ্ছিন্ন হওয়ার সুযোগটা লুফে নিতে চাইছে বেইজিং। তা কোন কৌশলে?
বছরের শুরুর দিকে ওয়াশিংটনের এই আক্রমণের জবাবে বেইজিং অপেক্ষাকৃত সতর্ক এবং মাপা পদক্ষেপ নিয়েছিল। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ হয়েছিল ঠিকই, কিন্তু বেইজিং মূলত ট্রাম্পের মিত্রদের দূরে সরিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানো থেকে সুবিধা ভোগ করেই সন্তুষ্ট ছিল। এখন অবশ্য সেই সতর্কতার সময় শেষ। চীন অনেক বেশি উচ্চাভিলাষী পথ বেছে নিয়েছে, যার সবচেয়ে বড় প্রদর্শনী হলো সেপ্টেম্বর মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন। একসময় তুলনামূলক নিস্তেজ এই আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থার বৈঠকে আয়োজক হয়ে শি জিনপিং হাত মেলালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পাশাপাশি ইউরেশিয়া মহাদেশের আরো 18 জন নেতার সঙ্গে বৈঠক করলেন। কয়েকদিন পর পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দাঁড়িয়ে বেইজিং এ বিশাল সামরিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন শি, যেখানে প্রদর্শিত হয় চীনের দ্রুত বেড়ে ওঠা অস্ত্র ভান্ডার। ট্রাম্প পরে স্বীকার করেছেন তিনি টেলিভিশনে এই দৃশ্য দেখেছিলেন। তখন তার মন্তব্য ছিল, ওরা আশা করেছিল আমি দেখব, আর আমি দেখেছিলাম। ট্রাম্পের এই মন্তব্য অজান্তেই বোঝালো চীনের কৌশলটা আসলে কি। বিশ্ব রাজনীতির চালক হিসেবে নয়, বরং এক দর্শক হিসেবে ট্রাম্পকে প্রান্ত সীমায় ঠেলে দেওয়া। প্রেসিডেন্ট শির লক্ষ্য হলো চীনকে একটি বহু ধ্রুব বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। তিনি এমন এক সক্রিয় কূটনৈতিক কৌশল নিয়েছেন যা যুক্তরাষ্ট্রকে জোর করে হটিয়ে না দিয়ে বরং ট্রাম্পের দ্রুত ও স্বেচ্ছা নেতৃত্ব ছাড়ার সুযোগকে কাজে লাগাচ্ছে। বিদ্যমান আন্তর্জাতিক সংস্থার ভেতর থেকেই চীন নিজের প্রভাব বাড়াচ্ছে, যাতে সেগুলোর ভারকেন্দ্র বেইজিং এর দিকে সরে আসে। যদি এই বাজি লেগে যায়, তাহলে আন্তর্জাতিক শৃঙ্খলা ভেতর থেকে বদলে যাবে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব এমনভাবে দুর্বল হবে যা ভবিষ্যতের কোনো মার্কিন প্রশাসকের পক্ষেও সহজে ফেরানো সম্ভব হবে না। একসময় বিশ্লেষকরা হয়তো চীনের এসব জাঁকজমকপূর্ণ আয়োজনকে গুরুত্ব দিতেন না। SCOর বৈঠকগুলো প্রায়ই আলোচনার চেয়ে বেশি ফটো সেশনে সীমাবদ্ধ থেকেছে। তাছাড়া চীন ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের মতো সমস্যাগুলো সদস্যদের মধ্যে ঐক্য গড়ে ওঠার পথে বড় বাধা ছিল। তাই অনেক মার্কিন কর্মকর্তা বা সমালোচক সাম্প্রতিক চীনা আয়োজিত বৈঠকগুলোকে কেবল প্রদর্শনী, মঞ্চায়ন বা ফটো তোলার সুযোগ বলে খাটো করেছিলেন। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পদক্ষেপে বিশ্বের প্রতিক্রিয়াগুলো আন্তর্জাতিক শৃঙ্খলাকেই আমূল পাল্টে দিচ্ছে। যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক কাঠামো গড়ে তুলেছিল সেটি ভেঙে পড়ছে। এখন কি হবে তার জন্য চলছে দৌড়ঝাঁপ। যুক্তরাষ্ট্র ও চীন সবচেয়ে শক্তিশালী দুই খেলোয়াড় বটে, তবে ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পক্ষগুলোরও নিজস্ব এজেন্ডা আছে। আর যুক্তরাষ্ট্রের মিত্ররা যখন ভেঙে পড়ছে, তখন প্রতিদ্বন্দ্বীরা নতুন নতুন সহযোগিতার পথ খুঁজছে। এই অস্থির পরিস্থিতিতে শি একই চীনা কেন্দ্রিক নতুন বিশ্ব গঠনের সুযোগ হিসেবে দেখছেন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ফাঁকগুলোতে তিনি জোরালোভাবে ঢুকে পড়ছেন। আর এটি শুধু শহরে বিশ্ব নেতাদের সমবেত করার আয়োজনেই সীমাবদ্ধ নয়। ট্রাম্প যখন ব্রাজিল ও ভারতের নেতাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছিলেন, তখন শি ব্রাজিল আয়োজিত ভার্চুয়াল ব্রিক্স বৈঠকে সুরক্ষাবাদের বিরুদ্ধে প্রতিরোধ নিয়ে বক্তৃতা দিলেন এবং মোদীকে চীনে আমন্ত্রণ জানালেন সম্পর্ক জোরদার করতে। আবার যখন ট্রাম্প বিশ্বের প্রায় সবার ওপর শুল্ক চাপালেন এবং বিদেশি সহায়তা বন্ধ করলেন, তখন শি আফ্রিকার পণ্যের ওপর চীনা শুল্ক কমানোর ঘোষণা দিলেন। জানালেন উন্নয়নশীল দেশের স্বার্থে বিশ্ব বাণিজ্য সংস্থা সংস্কারে ভূমিকা নেবে বেইজিং। যখন ট্রাম্প প্রযুক্তিকে কেবল জাতীয় প্রতিযোগিতা হিসেবে দেখে আর AI পরিকল্পনার নাম দিলেন উইনিং দ্য রেস, তখন চীন আয়োজন করলো গ্লোবাল সলিডারিটি ইন দ্য AI ইরা শিরোনামের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, যেখানে নতুন বৈশ্বিক AI শাসন প্রকল্পের ঘোষণাও হলো। আর জলবায়ু পরিবর্তনকে যখন ট্রাম্প সবচেয়ে বড় প্রতারণা বলে জাতিসংঘের সম্মেলন এড়িয়ে গেলেন, তখন শি নির্গমন কমানোর একটি লক্ষ্য ঘোষণা করে কিছু মহলে প্রশংসা করলেন। চীনের বিকল্প নেতৃত্ব গড়ার প্রচেষ্টা নানা দিকে বিস্তৃত হচ্ছে। ওয়াশিংটনের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো শি জিনপিং স্পষ্ট করে দিচ্ছেন এই চীন কেন্দ্রিক বিশ্ব আসলে পুরস্কৃত করবে সেই সব দেশকে যারা যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে। এর সবচেয়ে বড় প্রতীক হলো বেইজিং এ সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিশেষ আসন দেওয়া। কিমের দেশ বহু বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মুখে আছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধেও সৈন্য পাঠিয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনোভাবে সংঘাতে জড়ানো অন্য নেতাদেরও শি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
এর মধ্যে পুতিন, মোদি, এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও চীনে বিলাসী আতিথেয়তা পেয়েছেন। এখন চীন চাইছে বিশ্বে এমন একটি চিত্র তৈরি করতে তারা কোনো বিশৃঙ্খলাকারী নয়, বরং বিদ্যমান আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক। এর মাধ্যমে তারা পুরনো কৌশলকে নতুন রূপ দিচ্ছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার ভেতর বিশেষ মর্যাদা পাওয়া এবং সেগুলোর নিয়মকানুন নিজেদের পক্ষে গড়ে তোলা। আগে চীন তুলনামূলক নিরাপদ পথে হাঁটত, অজনপ্রিয় মার্কিন নীতি সমালোচনা করা আর উন্নয়ন, সংস্কৃতি, শান্তিরক্ষা এমন কম আলোচিত ক্ষেত্রেই বেশি সক্রিয় ছিল। কিন্তু ট্রাম্প যখন জাতিসংঘে ভাষণ দিয়ে সংস্থাটির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেন, তখন বেইজিং এক নতুন সুযোগ পেল। এই সময়ে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং জাতিসংঘে দাঁড়িয়ে বলেন, চীন সবসময় বিশ্বশান্তি ও নিরাপত্তার দৃঢ় রক্ষক হিসেবে কাজ করেছে। সেপ্টেম্বরে শি ঘোষণা করেন তার গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, যার লক্ষ্য জাতিসংঘ ব্যবস্থার উপর চীনের ছাপ বসানো। এতে বলা হয়, অনেক দেশই একটি ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা চায়, কিন্তু সেই নতুন শৃঙ্খলা আসলে কেমন হবে তার নির্ধারক হবে চীন নিজেই। বেজিং ইতিমধ্যেই কিছু নীতি সামনে আনছে যা তার স্বার্থ রক্ষা করে। এর মধ্যে কিছু হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি এক ধরনের কঠোর কিন্তু বাছাই করা দৃষ্টিভঙ্গি, যা চীন নিজের জন্য মানে কিন্তু অন্য দেশের ক্ষেত্রে নয়। একইভাবে তারা এমন মূল্যবোধকে ছড়িয়ে দিচ্ছে যা নিজেদের জন্য হুমকি, যেমন সার্বজনীন মানবাধিকার। তবে চীন এখনো বলেনি কিভাবে তারা আন্তর্জাতিক সংস্থার ভেতর বিরোধ মেটাবে বা সংস্কার আনবে। আর ব্যয়বহুল জাতিসংঘ কর্মসূচির জন্য বাড়তি অর্থ দিতে চীন মোটেই আগ্রহী নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের জাতিসংঘ বিরাগের কারণে যারা জাতিসংঘকে গুরুত্ব দেয় সেই দেশগুলো চীনের নতুন উদ্যোগ ও বিভিন্ন প্রস্তাব সমর্থন করতে বাধ্য হতে পারে। কিছু পরিমিত বিনিয়োগ ও কর্মী নিয়োগ দিয়েই চীন আশা করছে ট্রাম্পের অবহেলার সুযোগে তারা জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নিজেদের মতো করে গড়ে তুলতে পারবে। একসময় যেমন এসসিও কে অনেক বিশ্লেষক ফাঁকা বুলি বলে উড়িয়ে দিতেন, তেমনি কেউ হয়তো গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভকেও কেবল স্লোগান মনে করতে পারেন। কিন্তু এটি আসলে কয়েকটি বড় প্রকল্পের অংশ, যার মধ্যে আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ। চীনা কর্মকর্তারা এগুলো বাস্তবায়নে এখন খুব মনোযোগী। গবেষক শিনা স্টেইনাট গ্রেটেন্স, আইজেক কার্ডন এবং ক্যামেরন ওয়াল্টার্স দেখিয়েছেন চীনের নিরাপত্তা সংস্থাগুলো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা ও অসামরিক নিরাপত্তা ও অংশীদারিত্ব বহুগুণে বাড়িয়েছে, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে, এমনকি আফ্রিকা ও লাতিন আমেরিকাতেও। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন পিছিয়ে আসছে, তখন চীন তার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের উপর নতুন ধরনের নিরাপত্তা ও রাজনৈতিক অংশীদারিত্ব যোগ করছে। সে আশা করছেন যত সময় যাবে তত বেশি দেশ বেইজিংকেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে শুরু করবে, ওয়াশিংটনকে নয়। শি জিনপিং এর প্রচেষ্টা আরো গতি পেতে পারে ট্রাম্পের বেইজিং কেন্দ্রিক কূটনীতির কারণে। 2026 সালে পরিকল্পিত চীন সফরের আগে ট্রাম্প আসলে বেশি মনোযোগ দিচ্ছেন শির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের প্রদর্শনীতে এবং একটি দ্বিপাক্ষিক চুক্তি করার দিকে। আর যদি আগের আলোচনার অভিজ্ঞতা কোনো দিক নির্দেশনা দেয়, তবে বিশ্বের অনেকেই হয়তো দেখবে যে চুক্তিটি চীনের পক্ষে বেশি উপকারী। যদিও ট্রাম্প এটিকে নিজের বিজয় হিসেবে প্রচার করবেন, অন্য দেশগুলো এই আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো চুক্তি যদি যুক্তরাষ্ট্রের দাবির বিরুদ্ধে চীনের প্রতিরোধকে পুরস্কৃত করে বলে মনে হয়, তবে সেটি চীন যুক্তরাষ্ট্রের তুলনায় ক্রমশ প্রভাব বাড়াচ্ছে এই ধারণা আরো প্রতিষ্ঠিত করবে। এক্ষেত্রে চীনের সাফল্য আগে থেকেই নিশ্চিত নয়। বেইজিং হয়তো তার বড় আকাঙ্ক্ষাগুলোকে বাস্তব বৈশ্বিক পুনর্গঠনে রূপ দিতে ব্যর্থ হতে পারে। অনেক দেশই জানে একটি চীন কেন্দ্রিক বিশ্বে নানা শর্ত থাকবে। তাছাড়া বেইজিং হয়তো এশিয়ায় তার নানা ভূখণ্ডগত বিরোধকে উত্তপ্ত করা বা জোর জবরদস্তি দেখানো থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। গত দশকে বারবার দেখা গেছে প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে দমনমূলক অর্থনৈতিক পদক্ষেপ থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের প্রতিদ্বন্দ্বী দাবিদারদের হয়রানি চীনের কর্মকাণ্ড অনেক দেশকেই প্রতিক্রিয়ায় বাধ্য করেছে। যারা নিজেদের স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তারা এখন হয়তো চীনের নতুন বিশ্ব গঠন প্রচেষ্টাকে প্রতিরোধ করবে বেইজিং ও ওয়াশিংটন উভয়ের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে। আর একটি খণ্ডিত বিশৃঙ্খল বিশ্ব চীনের আধিপত্যের নিশ্চয়তা দেয় না। চীনের ভুল পদক্ষেপ
বা অন্য দেশগুলোর প্রতিরোধ সহজেই শির পরিকল্পনা বানচাল করতে পারে। আর যুক্তরাষ্ট্রও ওয়াশিংটনে নতুন নেতৃত্ব আসা পর্যন্ত সময় পাবে, যে নেতৃত্বের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কেবল নিজেদের স্বার্থে সীমাবদ্ধ থাকবে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।